আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, খুলনা। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়, এটা ক্লাস নিব। যদিও তোমাদের অনেকদিন ক্লাস নেওয়া হয়নি, আমাদের সিলেবাস প্রায় শেষের দিকে ছিল। আজকে আমি দ্বিতীয় পরিচ্ছেদের এখান থেকে প্রত্যেক বছর একটা পরীক্ষায় থাকবেই বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। এখান থেকে আমাদের প্রত্যেকবার একটা থাকেই, এজন্য আর এটা আমাদের মনে রাখাও কঠিন। আমি কিছু ছন্দের মাধ্যমে তোমাদের যাতে সহজে মনে থাকে সেটা আজকে বোঝাই দেবো এখানে, যে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। মানে ব্যাকরণকে যদি আমি ভাঙি, বি যোগ আ যোগ ক্রি যোগ অন, ব্যাকরণকে যদি আমি ভাঙি, বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এই ব্যাকরণের ব্যুৎপত্তি অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা, বিশেষভাবে বিশ্লেষণ করা। তাহলে যে ব্যাকরণ কাকে বলে? যে শাস্ত্র লিখতে পড়তে শুদ্ধভাবে লিখতে পড়তে পারা যায় সেটাই ব্যাকরণ, বাংলা ব্যাকরণ বলি। আর যেটা বলি, প্রত্যেক ভাষারই ব্যাকরণ থাকে, প্রত্যেক ভাষারই বিশেষভাবে বিশ্লেষণ করা থাকে, শুধু বাংলা ভাষার না। যে ৩,৫০০-এর উপরে যে ভাষা আছে প্রত্যেক ভাষারই ব্যাকরণ আছে, এবং প্রত্যেক ভাষার 4টা অংশ থাকে, মৌলিক 4টা অংশ থাকে। সেটা হচ্ছে অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব আর শব্দতত্ত্ব। তাহলে প্রত্যেক ভাষার, যেমন আমরা এর আগে তোমরা জানছো যে ধ্বনিতত্ত্বে অধ্যায় আছে, যেটা হচ্ছে অক্ষর। অক্ষর কাকে বলে? অক্ষর হচ্ছে স্বল্পতম সময় বা এক প্রয়াসে উচ্চারিত ধ্বনিকে অক্ষর বলে। স্বল্পতম সময় বা এক প্রয়াসে উচ্চারিত ধ্বনিকে অক্ষর বলে। তাহলে এই অক্ষরটা আমরা যেমন ইংরেজিতে পড়ছি, মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রিসিলেবাল, পলিসিলেবাল, এইভাবে আমরা ইংরেজিতে পড়ছি, মানে যে উচ্চারণের একটা পার্থক্য, এগুলো এখানে আছে। তাহলে ব্যাকরণের ব্যুৎপত্তি অর্থ হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। ব্যাকরণের প্রত্যেক ভাষার মৌলিক 4টি অংশ। তাহলে প্রত্যেক ভাষার যে 4টা অংশ থাকে, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। তাহলে এটাকে আমাদের অনেক সময় এটা ইংরেজিতে চলে আসে। তো ধ্বনি, শব্দ, ধ্বনিটার ইংরেজি হচ্ছে সাউন্ড। ওয়ার্ড, বাক্যের ইংরেজি হচ্ছে সেন্টেন্স। তাহলে প্রত্যেক ভাষার মৌলিক 4টে অংশ থাকে, শুধু বাংলা ভাষার না। এটা
প্রত্যেক ভাষারই মৌলিক 4টা অংশ থাকে। এখন আমরা জানি সাউন্ড অর্থ শব্দ, আবার অর্ডার অর্থ শব্দ, কিন্তু এই যে ব্যাকরণে এখানে দেখো আসলে সাউন্ড অর্থ ধ্বনি, আর অর্ড অর্থ শব্দ, আর বাক্য সেন্টেন্স, আর মিনিং অর্থ। তাহলে এই যে 4টা অংশ শুধু বাংলা ভাষা না, প্রত্যেক ভাষারই এই 4টা অংশ থাকে। আবার এই যে ব্যাকরণের প্রত্যেকে যে আমাদের ব্যাকরণের যে পাঠ অংশগুলো থাকে, এই পাঠ অংশটাও 4টা অংশের ভিতরে থাকে। সেটা আমি দেখো, ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, আর অর্থতত্ত্ব। এছাড়াও আরেকটা আছে অলংকার রচক। তাহলে আমাদের ব্যাকরণের যে বিষয়গুলো আছে, এই 4টা তত্ত্বে সবসময় আলোচনা করা হয়, শুধু বাংলা ভাষা না, প্রত্যেক ভাষার। তো সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ফনোলজি। ফনোলজি। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব হচ্ছে মর্ফোলজি। কথাতত্ত্ব হচ্ছে সিম্যান্টিক্স। তাহলে ধ্বনিতত্ত্ব হচ্ছে ফনোলজি, শব্দ বা রূপতত্ত্ব মর্ফোলজি, বাক্যতত্ত্ব বা পদক্রম সিনট্যাক্স, আর অর্থতত্ত্ব সিম্যান্টিক্স। এছাড়াও কিছু অলংকারবোধক শব্দ আছে, যেটা হচ্ছে ইংরেজিতে লেক্সিকোগ্রাফি। তাহলে ধ্বনিতত্ত্বে কোনগুলো আলোচনা করা হয়, শব্দতত্ত্ব ব্যাকরণের কোন অংশগুলো আলোচনা করা হয়, বাক্যতত্ত্ব বা পদক্রমের কোন অংশগুলো আলোচনা করা হয়। এই যে এখান থেকে পরীক্ষা আসবে, যেমন সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, তাহলে সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। এখন এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এর অপর নাম, শব্দতত্ত্বের অপর নাম কি, বাক্যতত্ত্বের অপর নাম কি, এগুলা পরীক্ষা আসবে। তাহলে দেখো, বা এর ইংরেজি শব্দগুলো আসে অনেক সময়, যে ফনোলজির এর বাংলা কোনটি নিচে। তাহলে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। এখন এই যে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, শব্দের ক্ষুদ্রতম অংশকে রূপ বলে, শব্দের ক্ষুদ্রতম অংশকে রূপ বলে। তারপরে বাক্যতত্ত্বে বাক্যে কিন্তু পদ থাকে, বাক্যে হচ্ছে পদ থাকে, এর জন্য এটাকে পদক্রম বলা হয়। তাহলে যদি আমরা পরীক্ষায় আসবে শব্দতত্ত্বের অপর নাম কি বা বাক্যতত্ত্বের অপর নাম কি, তখন এটা আমাদের খুব সহজে মনে রাখা যায়। যেমন
ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, আর শব্দের ক্ষুদ্রতম অংশকে রূপ বলে। তাহলে আমরা খুব সহজে এটা মনে রাখতে পারবো। আবার হচ্ছে যে পদক্রম, প্রত্যেক বাক্যে অনেকগুলো পদ থাকে, এই যে বাক্যতত্ত্ব বা পদক্রম। এখন আমরা ধ্বনিতত্ত্বে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয় সেটা আমরা এখন একটা যাতে সহজে মনে রাখতে পারি। ধ্বনিতত্ত্বে সন্ধি আলোচনা করা হয়, নক্ত শক্ত বিধান আলোচনা করা হয়, তারপরে সন্ধি ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়। তাহলে দেখো যে আমরা ধ্বনিতত্ত্বে যেটা আলোচনা করা হয় সেটা কিভাবে মনে রাখতে পারি, সেটা খুবই সহজভাবে মনে রাখা যাবে। তাহলে ধ্বনিতত্ত্বে যেগুলো আলোচনা করা হয় সেগুলো দেখো। তাহলে এখানে যে ধ্বনিতত্ত্বে যেগুলো আলোচনা করা হয়, ধ্বনি বলতে আমাদের যে এখানে আমরা এর আগে যে ধ্বনিতত্ত্ব আছে, আমরা যে এগুলো শিখছি ধ্বনিতত্ত্ব, সন্ধি, নক্ত শক্ত বিধান, এই যে অংশগুলা ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। ধ্বনি এর সন্ধি করলো, তার মানে ধ্বনি নক্ত শব্দ বিধান এবং সন্ধিতে সন্ধি, এই সন্ধি করলো, এটা হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। এরপরে আসি আমাদের বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে কোন বিষয়গুলো আলোচনা করা হয়, এবং আগে আমি একটু অর্থতত্ত্ব বলে নিই। অর্থতত্ত্বে কোন বিষয়গুলো আলোচনা করা হয়, যদি যদি যে শব্দগুলোতে হয় রেপ আছে সেগুলো অর্থতত্ত্বে আলোচনা করা হয়। যেমন গৌণাত্ম, মুখ্যাত্ম, বিপরীতাত্মক শব্দ, সমার্থক শব্দ, এগুলো হচ্ছে সব অর্থতত্ত্বে আলোচনা করা হয়। যখনই থয়রেপ থাকবে তখন সেটা অর্থতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে এটা আমরা সহজে মনে রাখার জন্য। তাহলে যদি বিপরীত শব্দ, বিপরীতাত্মক শব্দ, সমার্থক শব্দ, গৌণার্থ, মুখ্যার্থ, এই যে এগুলো আলোচনা করা হয় অর্থতত্ত্বে, তাহলে অর্থতত্ত্বে যেগুলো আলোচনা করা হয় সেগুলো বেশিরভাগই আমাদের থয়রেপ থাকে। তাহলে থয়রেপ থাকলে সেটা অর্থতত্ত্বে আলোচনা করা হয়। আর ধ্বনিতত্ত্বে আছে ধ্বনি, সন্ধি, নক্ত এবং শব্দবিধান আলোচনা করা হয়। এরপরে আসবো আমরা বাক্যতত্ত্বে।
এবারে খেয়াল করো, যেগুলো বাক্য তত্ত্বে আলোচনা করা হয় সেগুলো আমরা একটা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। যদি আমরা এইভাবে মনে না রাখি তাহলে আমাদের এটা কঠিন হয়ে যাবে। যার কারণে এইভাবে যাতে আমরা সহজে মনে রাখতে পারি তার জন্য, তাহলে আমি এগুলো একটু লিখি। দেখো, জ্যোতি চিহ্ন, এবার দেখো এখানে জ্যোতি চিহ্ন, বাক্য প্রকরণ, বাগধারা, বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, উক্তি পরিবর্তন, এগুলো বাক্য তত্ত্বে আলোচনা করা হয়। তাহলে আমাদের বাক্য তত্ত্বে যেগুলো আলোচনা করা হয় সেগুলো হচ্ছে জ্যোতি চিহ্ন, বাক্য প্রকরণ, বাগধারা, বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ আর উক্তি পরিবর্তন, এগুলো আমাদের বাক্য তত্ত্বে আলোচনা করা হয়। তাহলে আমাদের পরীক্ষায় আসবে যে এক কথায় প্রকাশ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, তখন আমরা যদি সহজে এভাবে একটা মনে রাখতে পারি যে জ্যোতি চিহ্ন, বাক্য প্রকরণ, বাগধারা, বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ এবং উক্তি পরিবর্তন, এটা বাক্য তত্ত্বে আলোচনা করা হয়। আর যদি থয়রেফ যুক্ত থাকে তখন সেটা অর্থ তত্ত্বে আলোচনা করা হয়। আর ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয় ধ্বনি, নক্ত এবং শব্দ বিধান আর সন্ধি। বর্ণ সংযোগ, বর্ণ সংযোগ, বর্ণ সংযোগ মানে হচ্ছে এটা সন্ধির ভিতরে। তাহলে আমাদের যে ধ্বনি তত্ত্ব জানলাম, বাক্য তত্ত্ব জানলাম, অর্থ তত্ত্ব জানলাম, আর একটা বাকি থাকে কোনটা? শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব। তাহলে এই শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব কোনগুলো আছে? তাহলে আমরা যদি এই বাক্য তত্ত্ব জানি, অর্থ তত্ত্ব জানি আর ধ্বনি তত্ত্ব জানি, আর বাকি থাকে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব। তাহলে এই বাকি যেগুলো আছে সেগুলো অবশ্যই শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্বে আছে। তাহলে শব্দ তত্ত্বে, রূপ তত্ত্বে কোন কোনগুলো থাকে? সমাস থাকে, কারক থাকে, বচন থাকে, হ্যাঁ বচন থাকে। তাহলে এই যে আর বাকি যেগুলো আছে, অনুসর্গ আছে, উপসর্গ আছে, এগুলো তাহলে কোথায় আলোচনা করা হয়? অবশ্যই শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্বে। তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে কিভাবে, যে আমরা যদি তিনটা জানি আরেকটা যদি জানা না থাকে তাহলে তখন কি সেটা উত্তর হবে। তাহলে শব্দ বা রূপ তত্ত্বে কোনটা আছে? সমাস আছে, তারপরে কারক আছে, বচন আছে, অনুসর্গ, উপসর্গ, প্রত্যয়, এগুলো কোথায় আলোচনা করা হয়? শব্দ তত্ত্বে বা রূপ তত্ত্ব। এখন আমি প্রথমে বলছিলাম যে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব বা পদক্রম, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। শব্দ তত্ত্বের শব্দের ক্ষুদ্রতম অংশকে রূপ বলে, আর বাক্যে আমরা পদ ব্যবহার করি, যার কারণে কি এটা পদক্রম হয়েছে। এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে অর্থতত্ত্ব ব্যাকরণের উচ্চতার পর্যায়ে আলোচনা করা হয়। অর্থতত্ত্ব ব্যাকরণের উচ্চতার পর্যায়ে আলোচনা করা হয়। তাহলে আমি তোমাদের প্রথম থেকে আবার একটু রিপিট করে আসি, মনোযোগ দিয়ে শোনো। প্রত্যেক ব্যাকরণের চারটা অংশ থাকে। তো আরেকটা ব্যাকরণে আছে অলংকার বাচক। যেমন আমরা অনেক সময় কথা বলার সময় অনেক সময় অলংকার দিয়ে কথা বলি। যেমন আমরা প্রায় বলি পিপীলিকার পাকা গাছায় মরিবার তরে। তো এই কথাটাকে আমরা আরো অলংকার বাচক না বলে পিঁপড়ার পাকা হয়েছে মরার জন্য, এইভাবে না বলে আমরা বলছি পিপীলিকার পাকা গজায় মরিবার তরে।
তারপরে যে আমরা অলংকার দিয়ে কোনো শব্দ যখন কোনো বাক্য বলি তখন সেটা অলংকার বাচক হয়। এটা ইংরেজিতে লেক্সিকোগ্রাফি। তাহলে ইংরেজিতেও আছে আবার বাংলাতেও আছে। ইংরেজিতে অনেক অলংকারবাচক শব্দ আছে আর বাংলাতেও অনেক আছে। তাহলে এই অলংকারবাচক শব্দটা হচ্ছে আমরা যেটা শব্দকে বাড়িয়ে বলি, অলংকার দিয়ে বলি, এগুলো হচ্ছে অলংকারবাচক শব্দ। তাহলে আমরা এটা আমাদের পড়ের যে ধ্বনিতত্ত্বে এইগুলো আলোচনা করা হয়, বাক্যতত্ত্বে এগুলো আছে, আমাদের পড়ে মনে রাখতে অনেক কঠিন হয়ে যায়। যদি আমরা খুব সহজে এটা মনে রাখতে পারি, তাহলে যেহেতু প্রত্যেক বছর এখান থেকে একটা করে পরীক্ষা আসে, তো আমি প্রথম থেকে আবার বলছি, প্রত্যেক ভাষারই 4টা অংশ থাকে, শুধু বাংলা ভাষার না, প্রত্যেক ভাষার। তাহলে এটা হচ্ছে ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিম্যান্টিক্স। এটা বাংলা হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, আর হচ্ছে অর্থতত্ত্ব। এখন ধ্বনিতত্ত্বে ব্যাকরণের কোন অংশগুলো আলোচনা করা হয়? তাহলে আমরা এটা একটা ধ্বনি ন এ স এর সন্ধি করলো, তার মানে ধ্বনির ভিতরে আরো অনেক কিছু আছে, যেমন ধ্বনি পরিবর্তন আছে। ধ্বনি বলতে এখানে শুধু যে ধ্বনি অধ্যায় এটা না, ধ্বনি পরিবর্তন আছে, আমরা যে ধ্বনি তত্ত্ব পড়ি এটা আছে, নক্ত শব্দ বিধান আছে, ভাষার অংশগুলো আছে, যে ওষ্ঠ, ঠোঁট, আমাদের যে নাক, এইগুলা যে অংশে আলোচনা করা হচ্ছে। তাহলে এখানে এগুলো আসলেও আমাদের তখন সেটা হবে ধ্বনি তত্ত্ব। ধ্বনি বলতে ধ্বনির বিষয়, যেগুলো ধ্বনি নিয়ে যেটা আলোচনা করা হয়েছে এখানে, সেগুলো হচ্ছে ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়। তাহলে নক্ত এবং শব্দ বিধান, ধ্বনি পরিবর্তনের যেটা পরে ক্লাস নেওয়া হবে, ধ্বনি পরিবর্তন আছে। তাহলে ধ্বনি পরিবর্তন এগুলো আলোচনা করা হয় ধ্বনি তত্ত্বে। এরপরে আসি আমরা বাক্যতত্ত্বে আলোচনা করা হয় সেগুলো হচ্ছে আমরা একটা যে জবর বাবার একটাই উক্তি, এর ভিতরে আমাদের বাক্যতত্ত্বে যেগুলো আলোচনা করা হয় সেগুলা এর ভিতরে আছে এবং তোমাদের পরীক্ষার ভিতর। তাহলে তোমাদের বাক্যতত্ত্বে যেটা আলোচনা করা হয় সেটা এর ভিতর থেকে চলে আসবে। যেমন জ্যোতিচিহ্ন, বাক্য প্রকরণ, বাগধারা, বাক্য সংকোচন, একপদের প্রকাশ, উক্তি পরিবর্তন। আর অর্থে তত্ত্বে যদি থয়রেফ থাকে তখন সেটা অর্থে তত্ত্বে আলোচনা করা হয়। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। সমাস, কারক, তারপরে বচন, প্রত্যয়, অনুসর্গ, উপসর্গ, এগুলো হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। এখন এরপরে আছে দেখো প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। তারপরে আছে প্রকৃতি প্রত্যয় আছে, সাধিত শব্দ আছে, এগুলো আসলে তোমাদের পরবর্তী অধ্যায়ে আলোচনা করা হবে। উপসর্গ আছে, অনুসর্গ আছে, এগুলো আমাদের পরবর্তীতে একটা অধ্যায় করে আছে, সেখানে আমরা পরপর এটা যাব। তাহলে তোমাদের যে বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়, এই বিষয় থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসে। এটা তোমরা যদি এভাবে একটা ছন্দের মাধ্যমে সহজে মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। এটা তোমরা বাসায় লিখে পড়ে লিখবা, পড়বা, তাহলে তোমাদের খুব সহজ হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।